পেছন থেকে শিকলটা যতই টানো, কালচক্র এক চুলো থামবে না যেন। আমি এই অঞ্চলে এসেছি বহুবার, আসবো আবার, সময়ের রথে চড়ে নেচে নেচে ধেয়ে ধেয়ে। ঝন ঝনাঝন বর্ম আমার ধ্বনিবে বাতাসে আগমনী বার্তাখানি বয়ে নিয়ে। এই অঞ্চলটি খুব বিশ্বের সবচেয়ে উর্বর ভূমির একটি বললে আমার মনে হয় ভুল হবে, সবচেয়ে অন্যতম উর্বর ভূমি ময়মনসিংহের পূর্বাঞ্চল নসরুল পরগনার এই যে এলাকাটা, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের কিছুটা অঞ্চল। যখন পাশ্চাত্যে কোনো মহিলা কবির সন্ধান পাওয়া যায়নি, তখন এই মাটিতে চন্দ্রাবতী নামে একজন কবির জন্ম হয়েছিল। তিনি বাংলা সাহিত্যের, তার আগেও অনেকে কবিতা লিখেছেন, কিন্তু উনি একজন বিখ্যাত কবি। আর ময়মনসিংহ গীতিকা দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, স্বাধীন হওয়ার আগে বা পাকিস্তান হওয়ার আগেও এই অঞ্চলের কারণে বাঙালি জাতিকে মানুষ চিনেছিল এবং বাংলা একটা ভাষা আছে এটা জেনেছিল বিশ্ববাসী। সেটা কি দিয়ে? ময়মনসিংহ গীতিকা দিয়ে। আর ময়মনসিংহ গীতিকার সূতিকাগার কোনটা? এই তারাই অঞ্চল। এই অঞ্চলটা এটা বিশ্বের সবচেয়ে উর্বরা ভূমি আমি বলি। আর আসলে তাই, এখানে বাঙালি যে মাছ আর ভাতে বাঙালি, এটা কিন্তু এই অঞ্চলে অঢেল, চিরকালই ছিল, এখন কমে গেলেও এখনো যা আছে এটা দিয়ে মানুষ চলতে পারে। এই জন্য আমি বলি এই অঞ্চলটা উর্বর ভূমি। আমার সৌভাগ্য যে আমি এই অঞ্চলে নারীর গর্ভে আমার সন্তান দিতে পেরেছি। মানে আমি এই অঞ্চলে বিয়ে করেছি এবং তার কাছ থেকে আমি অনেক প্রেরণা পেয়েছি। আজকেও যে আমি এসেছি, আমি আসার প্রথম ইচ্ছা ছিল না, রতনকে সে চিনে, সে বলতে আমার ভাই বলছে তুমি যাও। সে কিন্তু দেখাও নাই রতনকে কোনোদিন, তার সাথে পারিবারিক সম্পর্ক তো নাই, তারাইলের সম্পর্ক। তো সেই হিসেবে আমি কিন্তু আসছি। আর এই অঞ্চলে ডাক দিলে, কিশোরগঞ্জ বা তারাইল, নেত্রকোনা, এই অঞ্চলটা ডাক দিলে আমি আর থাকতে পারি না। আমার মনে হয় যে আমার এখনই যাওয়া উচিত। এখানে অনুভূতি পাওয়া যায়, সত্তা সম্পর্কের কি যেন একটা আছে, এবং মানবতা বা ইনসানিয়াত, হিউম্যানিটি যা কিছু বলেন, এই অঞ্চলের মানুষের কাছে আমি জন্মের পর থেকে যা পেয়েছি পৃথিবীর কোথাও এইটুকু নাই। আতিথেয়তা বা আপ্যায়ন, এইগুলোতে এই অঞ্চলের মানুষ একেবারেই মানে সুশিক্ষিত। এই অঞ্চলে খুব উচ্চ শিক্ষিত মানুষ আছে, কিন্তু অনেক উচ্চ শিক্ষিত মানুষের চেয়ে যারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, তারা কিন্তু বেশি স্বশিক্ষিত এবং সুশিক্ষিত। যেমন আপনাদের অঞ্চলে উকিল মুন্সি, তার নাম যদি বলি, অথবা জালাল খা, আবেদ আলী, এই ধরনের বহু মানুষ যারা লেখাপড়া জানতো না আর কি, এই সমস্ত মানুষগুলো যা দিয়ে গেছে বিশ্বের অনেক বরেণ্য কবি, কথা সাহিত্যিকরা দিতে পারে নাই। এমন এমন বাক্য, এমন এমন কথা তারা সৃষ্টি করে গেছে যা পৃথিবীর অনেক বড় বড় মানুষকে গবেষণা করতে হয়। তো এই অঞ্চলটা এরকম। আর আর সবচেয়ে বড় কথা, এই অঞ্চলে বাংলা ভাষায় কিন্তু অনেক গান আছে, গানের প্রজাতি আছে অনেক, যা পৃথিবীর সমস্ত ভাষা মেলায় যদি আমরা গানের মানে প্রজাতি ভাগ করি, বাংলা ভাষার সাথে মিলবে না। বাংলাদেশে প্রায় 500 প্রজাতির গান আছে। তখন কিন্তু এই অঞ্চলটা, এই সুনামগঞ্জ, এই অঞ্চল মেলায় যদি আপনি খোঁজ করেন, যেমন ব্যাঙের গান, বৃষ্টির গান, বিয়ের গান, মাছের গান, তারপর ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদি, ভাওয়াইয়া, মারফতি, বিভিন্ন ধরনের গানের একটা যেন এই অঞ্চলটা ভাবরাজ্যই, এবং কথায় কথায় শিলুক। আমি এই অঞ্চলে যখন আসছি, মহিলাদের কথা বলে, যারা লেখাপড়া জানে না, ফুটকির দাম, খবরা পাও, বিভিন্ন ধরনের সান্নাই করতে বাগানাম, এই সমস্ত কিন্তু ছন্দ এবং ছড়া, এগুলো বাংলা সাহিত্যের অনেক বড় সম্পদ। ডক্টর আসাফের দিকে কিছু জোগাড় করছিলেন, কিছু আমি লিখে বাংলা একাডেমিতে দিছি, তো এই মোহাম্মদ নুরুল হুদার সময়, এগুলো এখন হয় নাই। কিন্তু এই অঞ্চলে অনেক কথা আছে আর অনেক শব্দ, ভাষা এমন যে আমি একটা শব্দকে 3 ভাবে বলা যায়। আর আমাদের বাংলাদেশের সবটাই, যে আমরা যে বাংলা ভাষায় জন্মগ্রহণ করছি, আপনার আমরা যদি বাংলা ইংরেজি সাহিত্য সবটা পড়ে ফেলি, দেখা যায়, আমি কিন্তু এই ধরনের কথাগুলোই বলতেছি, এই দেখা যাবে আপনার সান, মুন, তারা সব কবি ব্যবহার করছে। আমার বাংলা ভাষায় কিন্তু খালি সান, মুন নাই, ভানু, তপন, অরুণ, দিনমণি, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আপনি আপনার অরুণোদয়, অগ্নিসাক্ষী, এরকম শব্দ ব্যবহার করতে পারেন। এখানে সূর্যোদয় লেখার দরকার নাই। কিন্তু ইংরেজি সাহিত্যিকরা ওই সানমুনি কিন্তু ব্যবহার করবে। যেমন আমি ধরণী, ধরিত্রী, মেদিনী বলতে পারতেছি, আমার সমার্থক শব্দ অনেক বাংলা ভাষায়, যার ফলে বাংলা ভাষার জন্যে প্রাণ যায়, রক্ত দেয় মানুষ। আর এই বাংলা ভাষাকে গবেষণা করতে করতে পৃথিবীর সর্বত্র, আমার দেশে কিন্তু উর্দুর জন্য 1 ঘন্টা সময় নাই, ইংরেজির জন্য একটু সময় আছে। আমরা ডয়চে ভেলে,
ভয়েস অফ আমেরিকা, চীন, জার্মান, এরা কিন্তু বাংলার আলাদা অনুষ্ঠান করে। কেন করে? তাদের প্রয়োজন কি? প্রয়োজন আছে, এটা গবেষণার বিষয় বাংলা ভাষা, যার ফলে এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে জীবিত ভাষাদের একটা। ম্যান্ডারিনে কথা বলে চীনে 1 কোটি মানুষের মতো, আর এই ভাষায় কথা বলে তার অর্ধেক না। কিন্তু পৃথিবীর সবচেয়ে জিন্দা ভাষার মধ্যে বাংলা ভাষা একটা জীবিত ভাষা, এবং গ্রাস করতে জানে সে। যেমন নজরুল গ্রাস করছে নীল শ্রী আসমান লাল দুনিয়া, এরকম আমরা গ্রাস করছি। টেবিল আমরা গ্রাস করে ফেলছি, এটা এখন বাংলা, ইংরেজি না। এরকম অনেক শব্দ আমরা গ্রাস করতে পারি, এটা তার দখল করার ক্ষমতা বেশি ভাষা দিয়ে। তো যার ফলে এই ভাষার জন্মগ্রহণ করে আমি অত্যন্ত সৌভাগ্যবান। আর আমরা যে সময়টা এখন, যে সময়টা, এই যে আগে যে কথাটা বললাম কালচক্র, কালের চাকা তো অবরত ঘুরছে, পিছন থেকে টানলে তো আর ফিরে না। আমরা 71 থেকে বা এর আগে 52 সন থেকে ইতিহাস সৃষ্টি করতে 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 করতে, তারও আগে তিতুমির, সূর্য সেনের ইতিহাস সৃষ্টি করতে করতে আমরা এসেছি। রাজনৈতিক ক্ষেত্রটার একটু কথা বলে যাই। তো আমাদের দেশটা খুব ছোট, এখানে প্রায় 30 কোটি মানুষ আছে। যদিও আদমশুমারি করে বলে যে 20 কোটি বা 18 কোটি, তা না, 30 কোটি মানুষ আছে। আপনি ভালোভাবে হিসাব করলে আদমশুমারি হলে দেখা যাবে 30 কোটির কম মানুষ নাই। তো যে ভূমিটুকুতে 30 কোটি মানুষ থাকে, পৃথিবীর কোথাও এতটুকু ভূমিতে এই মানুষগুলো থেকে খেয়ে পরে বাঁচতে পারে না। আমরা কিন্তু বেঁচে আছি। কেন বেঁচে আছি? আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফের মধ্যে দেখবেন লেখা আছে, তুমি যখন মৃত্যুর পরে বেহেশতে যাবে, সারি সারি কদলী বৃক্ষ আর বরের বৃক্ষগুলি পাবে, আর প্রবাহিত নহরগুলি যেতে থাকবে। আমার পূর্বপুরুষরা আরব থেকে এসেছিলেন, আমি সৈয়দ মানুষ, আমি খুব ক্যালকুলেশন করে দেখেছি। আমার পূর্বপুরুষ যখন এই দেশে এসেছিলেন, তারা দেখলেন কোরআন শরীফের যে বিবৃতি, সেই বিবৃতি তো এই দেশে বাস্তবে আছে। এটা তো সেই বেহেশতের, জান্নাতের বা স্বর্গের অনুরূপ একটি দেশ, যেখানে সুপেয় পানির অভাব নাই, যেখানে সারি সারি কদলী বৃক্ষের অভাব নাই, যেখানে বড়ই গাছের অভাব নাই, নহরের পাশ দেওয়া ছড়ায় আছে, তার সাথে আম, জাম, কাঁঠাল, কলা, বিভিন্ন ধরনের ফল, যা মানুষ মরার কোনো উপায় নাই না খায়া। গরু যে ঘাসটা খায়া বাঁচে, ওই ঘাস খেলেও মানুষ বেঁচে থাকবে আরো 50 বছর, শুধু ঘাস চিবায়া। এটা এই দেশে প্রচুর হয়। কাজে আমরা এমন একটা দেশে আছি, এটা পুরোপুরি গড গিফটেড, ঐশ্বরিক একটা ভাবরাজ্য এবং রাজত্ব, যেখানে স্বর্গের অনুরূপ সবকিছু। তা আমি এই জন্য সৌভাগ্যবান। আর যে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপট যেটা আসে, কালে কালে যুগে যুগে এগুলো হতে থাকবে। তো আমাদের একটা ভুল আছে, পৃথিবীর যতগুলো দেশ স্বাধীন হয়েছে, কোনো দেশেই স্বাধীনতার সপক্ষ বিপক্ষ কোনো শক্তি নাই, একমাত্র বাংলাদেশে আছে স্বাধীনতার সপক্ষ বিপক্ষ শক্তি আছে। এটা পৃথিবীর কোথাও স্বাধীন হওয়ার পরে আর এটা থাকে না। এটা কার ভুল? স্বাধীনতার সপক্ষ বিপক্ষ দুই পক্ষেরই ভুল। কারণ যে চাচা মুসলিম লীগ করতো, শান্তি কমিটির চেয়ারম্যান ছিল বা রাজাকার ছিল, ওই চাচার ভাইস্তা মুক্তিযুদ্ধে গেছে। বাংলাদেশ এমন একটা দেশ যে পরিবারগুলো একটা সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেউ কাউকে ছাড়া নাই। আমি মুক্তিযোদ্ধা পরিবার, আমার ভাই রাজাকার পরিবার, আমি তাকে কেন আঙ্গুল তুলে গালি দিব, কেন কটু কথা বলবো? যেখানে জানি আমি মুসলিম হিসাবে, আমি যদি মুসলমানই হই তাহলে আমি জানি काबा घर तोड़ दो, कुछ हुआ नहीं, किस लिए? ये तो आजर का बेटा इब्राहिम बना दिया, मगर इंसान का दिल तोड़ा नहीं, किस लिए? ये तो खुद खुदा बना दिया। আমি মানুষকে আঘাত করব, যে কথাটা বললে ঘৃণিত বোঝায়, আমি আঘাত করবো আপনাকে রাজাকার বলে, আমার কি হিট লাগবে না? আমি তো এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, আমিও এদেশের, আমি তো তোরে ভাইস্তা, তোরে ভাই বা তোরে চাচা, তুই আমার এখন এগুলি বলিস কেন? যুদ্ধ তো এসে 71-এ 3 প্রজন্ম চলে গেছে, 3 প্রজন্ম পরও আমরা স্বাধীনতার সপক্ষ বিপক্ষ শক্তিটাকে দাঁড় করায় রাখছি, অথচ সবে মিলে দেশটাকে গড়ার কথা ছিল। আমার নাতিন, আমি মুক্তিযোদ্ধা, আমার নাতিন, আমি যার কাছে বিয়ে দিয়েছি আমার মেয়ে, উনি আলবদরের ছেলের কাছে বিয়ে দিয়েছি, সে আলবদরের ছেলে, আমার মেয়ে মুক্তিযোদ্ধার মেয়ে। নাতিনটা কার? ওই নাতিনটি যখন পরিচয় দেয়, আমি কে না ভাই, আমি কে আলবদর না মুক্তিযোদ্ধা, আমি কে হব? যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে 3 পুরুষ পরে একটা জাতি, এখানে আমি কেন ডিভাইড করতে যাবো একটা জাতিকে স্বাধীনতার সপক্ষ বিপক্ষ বলে? এটা আমাদের ভুল। আমরা যারা বলি, যারা অতি প্রাজ্ঞ এবং অতি স্বাধীনতাকামী, অতি মুক্তিযোদ্ধা, তারা এটা বলে ভুল করছেন। বুকে টেনে নেওয়া উচিত এবং নিজেকেও উজাড় করে দেওয়া উচিত। আসুন আমরা এক হই। আপনি দেখবেন 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধু মুজিব রাজাকার আলবদর শব্দটি খুব বেশি ব্যবহার করেছেন বলে আমার মনে হয় না যতটুকু ব্যবহার আমরা করছি এই জমানায়। উনি এগুলি বলেন নাই, সাধারণ ক্ষমা দিয়েছেন এবং দেশটাকে গড়া উচিত এই ধরনের চিন্তা উনি করেছিলেন। তাকেও আমরা বিতর্কিত করেছি বিগত দিনের।
যাকে সবাই গ্রহণ করেছিল। তো আমরা রাজনৈতিক যে প্রেক্ষাপটটা তৈরি করেছি এটা সঠিক না। আমাদেরকে নমনীয় হতে হবে এবং একে অপরকে বুকে টেনে নিতে হবে মানুষের মতো, ইনসানিয়াত দিয়া, এবং কটু কথা না বলে। কাউকে মুখে আঘাত করা অনেক মারাত্মক কাজ। আমরা তীরটা যদি বেঁধে যায় তাও তো খোলা যায়, কথার তীর যে কোথায় লাগে কেউ না হিটের পায়। কথার তীরটা এমন জায়গায় বেঁধে যায় যে তীরটাকে আর খোলা যায় না। তো ওই কথার তীর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমরা আমাদের আগামী প্রজন্মকে ওইভাবে তৈরি করে যাই যে ইনসানিয়াত, মানবতা শিখো। পৃথিবীর অন্য মানুষ যেন আমাদেরকে আঙ্গুল তুলে বলতে না পারে দেখো একটা জাতি একটা দেশ কত দ্বিধাবি। আমরা হয়ে গেছি অবশ্য। যেমন মনে করেন আমরা সুন্নি মুসলিম, আমরা কি অবস্থায় আছি? আমরা কি মুসলমান আছি? আপনি চরমোনাই, সুরেশ্বর, আটরশি, সরসিনা, মাঝভান্ডার, তবলিগি, মাঝারি, বিভিন্ন ধরনের এলাকায় ভাগ হয়ে গেছি। কেউ কাউকে বলে না যে সে মুসলিম, বলে বেদাত, অথচ আমরা মুসলমান। আমরা সবাই মুসলমান। এখন আমি চরমোনাই গেলাম, সরসিনা গেল, মাঝভান্ডার গেল, আটরশি গেল, তিনজনে বলতেছে এটা মুসলমান না। এই যে আমাদের বিভক্তি, আমরা মুসলিম সম্প্রদায়েরও তো আমরা ঠিক নাই, জাতিগতভাবে আমরা ঠিক কত থাকবো। কিন্তু আমরা যারা সাহিত্য চর্চা করি, যারা সংস্কৃতি জাতিকে গড়ার হাতিয়ার, একটি জাতিকে অগ্রসর করে নেওয়ার হাতিয়ারটা হলো সংস্কৃতি, সাহিত্য। এটা দিয়ে মানুষ করছে। এই সাহিত্য দিয়ে, সংস্কৃতি দিয়ে কিন্তু নবীরাও ধর্ম প্রচার করছে সাহিত্যের ভাষায়। ছন্দে ছন্দে তৌরাত আপনি বলেন, কোরআন, ইঞ্জিল, কিংবা শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, এগুলো কিন্তু ছন্দে ছন্দে রচিত সাহিত্য। ওই সাহিত্য দিয়ে মানুষকে কল্যাণের পথে ডাকছে এবং শত্রু মিত্র হয়ে গেছে। কিসের গুণে? ভারতবর্ষ ছিল আপনার হিন্দুস্থান, 5 লক্ষ মানুষ আসে নাই 800 বছর আগে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসার পরে এই দেশে আপনার ইসলাম আসলো। 360 সালে আসছে কতদিন আগে? আরব থেকে কি লক্ষ লক্ষ মুসলিম আসছিল? কারা মুসলিম হলো? আপনার আমার শরীরে, সবার শরীরে রক্ত আছে হিন্দুদের, আদিবাসীদের। কেন আছে? এই দেশে মানুষ কনভার্ট হয়েছে। কেন হয়েছে? হরিজন মেথর মন্দিরে যেতে পারে না পূজার জন্য। কেন যেতে পারে না? ব্রাহ্মণ্যবাদ, ছোট জাত, মন্দিরে যাবে না তুই। যখন 360 আউলিয়া বাংলাদেশে আসলো, তারা সাম্যের গান গাইলো এবং বললো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তুমি মুচি আছো, ডুম আছো, মেথর আছো, ইসলাম কবুল করো, মসজিদে এক সারিতে দাঁড়াতে পারবা জমিদার রাজা বাদশার সঙ্গেও। এই যে সাম্যের গানটা তারা গিয়ে গেল, এই সাম্যের গানে ভারতবর্ষে 60 কোটি মুসলিম, পাকিস্তান, ভারত, বাংলাদেশ নিয়ে। আর 60 কোটি মুসলমান আরব থেকে আসে নাই। শুধুমাত্র হিন্দুদের বর্ণ বৈষম্যের কারণে এই ঘটনাটা ঘটছিল। আর এখন আর হিন্দুরা কেন মুসলিম হয় না? এখন আমাদের ভিতরেই সাম্য নাই, আমরাই আর মুসলিম নাই, আমরাই আটরশি, চরমোনাই, পীর, মাজার টাজার ইত্যাদি করি। যাই হোক, অনেক কথা আমার ভিতরে জমা আছে, অনেকগুলি, সব কিছু বলা সম্ভব না, বলতেও পারছি না। তবু আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। এখানে আমার পূর্ব পরিচিত উনি আছেন, তাকে কিশোরগঞ্জ ছড়া উৎসবে আমি পেয়েছি জাহাঙ্গীর আলম জাহানের সাথে, তা ওনার ছোটো ভাই এই যে হারুন, প্রত্যেকেই আমার চেনা। কিশোরগঞ্জ ছড়া উৎসবে আমি মোটামুটি রেগুলারই আসতাম। তো এখানে পরিচিতি পাইছি এবং পাওয়ার পর এই যে সে আমাকে দুলাভাই বানিয়েছে, যেহেতু আমি এই এলাকার